প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি উন্নয়ন সমন্বয়ের আয়োজনে আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠানে। আজকের আলোচনার বিষয় বাংলাদেশ ভারত ধান বীজ সহযোগিতা, সমস্যা ও সম্ভাবনা। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন আনোয়ার ফারুক, অতিরিক্ত সচিব ও মহাপরিচালক, সিড উইং, কৃষি মন্ত্রণালয়। আছেন ডক্টর মাহফুজ কবির, সিনিয়র রিসার্চ ফেলো, বীজ। আছেন ডক্টর এ.কে. এনামুল হক, প্রফেসর, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আরও আছেন আসাদুল আমিন দাদন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আমরা এই আলোচনাটি শুরু করব, তার আগে একটু পেছনের কথা বলি। উন্নয়ন সমন্বয়, কার্টস ইন্টারন্যাশনাল এবং বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন সমন্বিতভাবে গত 3 বছর ধরে রিস্তে নামক একটি প্রকল্প বাস্তবায়ন করছে, যে প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ধান বীজের ক্ষেত্রে যে সহযোগিতা বৃদ্ধির সমস্যা, সম্ভাবনা কি হতে পারে সেই বিষয়গুলো খতিয়ে দেখা এবং এক্ষেত্রে সরকারের ভূমিকা কি হবে, বেসরকারি খাত কি ভূমিকা রাখবে, সে ব্যাপারে বিভিন্ন কাজগুলোকে এগিয়ে নেওয়া বা সেগুলোকে ফ্যাসিলিটেট করা। এবং আজকের যে আলোচনাটা, আমরা বিভিন্ন সময় আসলে এই প্রকল্প বাস্তবায়নের যে তথ্যগুলো উঠে এসেছে বা যে সম্ভাবনাগুলো সৃষ্টি হয়েছে বা সমস্যাগুলো উঠে এসেছে, সেগুলোর আলোকে আলোচনাটি অনেকখানি পরিচালিত হবে। আলোচনার শুরুটি আমি করতে চাই জনাব আনোয়ার ফারুক, আপনাকে দিয়ে। আপনি সরকারের অতিরিক্ত সচিব এবং এই সিড উইংয়েই আছেন কৃষি মন্ত্রণালয়ে। আমি একটু দর্শকদের জন্য বুঝতে চাইছি যে এই যে বাংলাদেশে ভারতীয় বীজের কি ধরনের চাহিদা আছে, বা ভারতেই বাংলাদেশের যে বিশেষ করে ধান বীজ, এটার চাহিদা আছে কিরকম, মানে জাতটা কি, এটা কি উচ্চ ফলনশীল জাত, না এটার রূপটা কেমন, কতখানি চাহিদা? আর প্রথমে যে বিষয়টি আপনারা বলছেন যে বাংলাদেশ ভারত ধান বীজ সহযোগিতা, সমস্যা ও সম্ভাবনা, তা আমি এটাকে ঠিক সরকারের পক্ষ থেকেই বলতে চাই, আসলে কিন্তু এখন আমাদের কোনো সমস্যা নেই। সো সমস্যা পার্টটা আমরা মনে করি যে অনেক আগে শেষ হয়ে গেছে। এখন এটাকে এক্সটেন্ড করার সম্ভাবনাটা নিয়ে আমরা এখন কথা বলতে চাই। সমস্যা যেটা ছিল যে আজকে থেকে যদি আমি 10 বছর ব্যাক যাই বা 5 বছর ব্যাক যাই, দু দেশেরই একটা সমস্যা ছিল যে গবেষকরা কখনোই আরেকটি দেশের জাতকে তারা স্বীকৃতিতে নারাজ ছিলেন। তাদের ধারণা ছিল যে আমাদের গবেষকরা ভাবতেন যে আমাদের যে শ্রেষ্ঠ, বা ভারতীয়রা ভাবতেন ভারতীয়রা শ্রেষ্ঠ। কিন্তু সময়ের পরিবর্তনে, কৃষকদের ডিমান্ডের কারণে কিন্তু এখন তারা সেই গণ্ডি থেকে বেরিয়ে এসেছে। এবং সাম্প্রতিককালে আমরা এই কার্সারি প্রজেক্টটি বলেন বা কৃষি মন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্যোগের ফলে কিন্তু আমরা এই বাধাগুলো পেরিয়ে আসছি। এখন যে জাতের যে প্রশ্নটি বলেন, যেমন এখন আমরা মনে করি যে বাংলাদেশ, আমাদের যেহেতু মেইন ক্রপ ধান, আমরা কিন্তু ধান বীজে এখন স্বয়ংসম্পূর্ণ এবং আমরা এখন ইন্টারন্যাশনালি যে কোনো দেশের সাথে কম্পিট করতে পারি। সেটা আপনি ইনব্রিডই বলেন আর হাইব্রিডই বলেন, ভারতীয় চাহিদা আছে। এখন আমাদের যেমন যখন বাংলাদেশে যদি ধানের আমি প্রসারটা দেখি, যে স্বাধীনতা উত্তর 72-র পরে যে ইরিগেটেড এগ্রিকালচার যখন আসলো, মূলত আমাদের গবেষণাটা তখন সীমাবদ্ধ ছিল বোরো রাইসের উপর, যেহেতু এটা রবি মৌসুমে আসে, খুব সেফ ক্রপ এবং ফলন বেশি দেয়, এবং এই করে কিন্তু আমরা আজকে ধান বীজে ধানের উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। এবং আপনি যদি দেখেন যে আমরা 72 সালে যেখানে 1 কোটি টন প্রোডাকশন ছিল, সেটি এখন 3,40,00,000 টন আমাদের ধানের চালের প্রোডাকশন হয়েছে। তার ভিতরে প্রায় 2 কোটি টন কিন্তু বোরোর কারণেই। সো আমাদের গবেষণাটা কিন্তু ধাবিত ছিল এই বোরো বেসড। কিন্তু আমরা পাশাপাশি যদি দেখি আমাদের অন্য দুটি ক্রপ আমন এবং আউশ, সেখানে কিন্তু আমাদের গবেষণাটা কম ছিল। শুধু একটি ভালো ভ্যারাইটি ছিল আমাদের BR11, যেটা মেগা ভ্যারাইটি বলি। এখন বোরোর ক্ষেত্রে কিন্তু আমরা এখনো মনে করি যে আমরা ভারতের যে সমস্ত ভ্যারাইটি তার থেকে অনেক দূর এগিয়ে আছি। আমাদের কয়েকটি মেগা ভ্যারাইটি আছে, যেমন বিরিধান 28 বলেন, 29 বলেন, BR3 অথবা বিরিধান 16, এগুলো কিন্তু ভারতের এই আমাদের যে অঞ্চলের ইকোলজিক্যাল জোন, পশ্চিমবঙ্গ, আসাম, অত্যন্ত জনপ্রিয় জাত এবং সেখানে চাষ হচ্ছে। পক্ষান্তরে যেহেতু আমাদের আমনের গবেষণাটাতে আমরা একটু পিছিয়ে ছিলাম, আমাদের নর্থ বেঙ্গল বলেন, সেখানে কিন্তু যেটা আমন প্রণ এলাকা, সেখানে কিন্তু আবার ভারতীয় জাতগুলো প্রচুর চাষ হচ্ছে, এবং কিছু কিছু গবেষণায় পাওয়া গেছে প্রায় 20% জমিতেও কিন্তু ওই ধানগুলো চাষ হচ্ছে। আর এই সমস্যা নয়, এখন এটাকে কিভাবে সম্ভাবনার দিকে ফর্মালাইজ করা যায় সেটা নিয়ে আমরা সম্ভাবনা নিয়ে কথা বলবো। ডক্টর মাহফুজ কবির, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে উনি বললেন যে বিশেষ করে উচ্চ ফলনশীল জাতের ধানের ক্ষেত্রে আমরা রপ্তানি করছি এবং ভারতীয় ওই বীজ রপ্তানি করছি না, এগুলো অফিশিয়ালি এখন চাষ হচ্ছে, ট্রেড হচ্ছে, বাট আনঅফিশিয়ালি, যেহেতু অফিশিয়ালি এখন রিকগনাইজ হয় না। আসলে বাংলাদেশেও তাহলে আসছে বীজ, এবং সেটা কি পরিমাণ জমিতে, আপনারা কি গবেষণায় কি দেখেছেন? গবেষণায় আসলে দেখা গেছে যে বিশেষ করে আমাদের ঠিক পুরো ভারতের না, যে 4টা যে স্টেট আছে, যেমন পশ্চিম বাংলা, তারপর বিহার, এদিকে ঝাড়খণ্ড, তো এরকম কয়েকটা জায়গা, এবং উড়িষ্যা, এই 4টা যে স্টেট এবং বাংলাদেশের যে এই জোনটা কিন্তু একই রকমের, কিন্তু ক্লাইমেটিক সিচুয়েশনও কিন্তু একই রকম। তো এই কারণে কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু এই
যে ধান, এই ধানগুলো কিন্তু একই রকম এবং এভাবে উৎপাদিত হচ্ছে, এবং এই সিডগুলোই কিন্তু মানে এক্সচেঞ্জ হচ্ছে। এবং এটা আপনি জানেন যে আমাদের এই মুহূর্তে আসলে কোনো লিগ্যাল ফ্রেমওয়ার্কটা নেই। তো এই কারণে অনানুষ্ঠানিকভাবে হচ্ছে। অনানুষ্ঠানিকভাবে কৃষক পর্যায়ে যাচ্ছে, এবং কোনো পর্যায়ে দেখা যাচ্ছে যে ওইখান থেকে আসছে, এবং বাংলাদেশে সিল দিয়ে অনেক সময় যে 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 বস্তা, সেই বস্তায় করে এটা বিক্রি হচ্ছে। এবং বিশেষ করে আমাদের যে কয়েকটা জেলা, যেমন যশোর, কুষ্টিয়া, খুলনা, দিনাজপুর পর্যন্ত, এবং বিশেষ করে আমাদের যে চাঁপাইনবাবগঞ্জ তো এই বেলটা জুড়েই কিন্তু এই ট্রেডটা এটা হচ্ছে। এবং যে কয়েকটা জাতের কথা আমি যেটা বলবো, যেমন মিনিকেট আমার খুব জনপ্রিয়, এবং আমরা দেশি জাত বলে জানতাম, কিন্তু এটা কিন্তু আসলে ইন্ডিয়ান ভ্যারাইটি। এবং স্বর্ণা, গুটি স্বর্ণা, মামুন, এবং একটা রঞ্জিত, একটা জাতের ধান আছে, বীজগুলো ভারত থেকে আসছে। এটা কিন্তু ওই আপনি যেটা বললেন সুবিধাটা হলো এই, যেহেতু এগুলো এইচওআইভি ভ্যারাইটি, আপনি ভারত থেকে 1 কেজি বীজ আনলেন, আপনি চাষ করলেন, পরের বছর আপনি এটা মাল্টিপ্লাই করতে পারছেন। 3 বছর পর্যন্ত কিন্তু এগুলো মাল্টিপ্লাই হচ্ছে এবং রেপ্লিকেট হচ্ছে। এবং এটা কিন্তু আসলে খুব যে কত পরিমাণে হচ্ছে সেটা জানা যায়নি। তবে আমরা ওইখানকার যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, তাদের সঙ্গে কথা বলেছি, এবং জানা গেছে যে বিশেষ করে আমন সিজনে কিন্তু এটা বেশি হচ্ছে, তার কারণ যেটা বলা হলো যে গবেষণা এরকম ভাবে নেই। তো এখানে দেখা গেছে যে 48,000 হেক্টরের মধ্যে 33,000 হেক্টরে এটা চাষ হচ্ছে আমন সিজনে, এবং এটা হচ্ছে কিন্তু চাঁপাইনবাবগঞ্জে। তার মানে অর্ধেকেরও বেশি জমিতে আমার ভারতীয় বীজ দিয়ে চাষটা হচ্ছে। তার মানে একটা মোটামুটি কথা বলা যায় যে বেশ জনপ্রিয়তা আছে। আমি একটু এবার আসাদুল আমিন দাদন, আপনি বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে রিস্তে প্রজেক্টটা বা প্রকল্পের আওতায় যে কাজগুলো হয়েছে, বিশেষ করে বাংলাদেশ ভারতের মধ্যে যে ধান বীজের একটা সহযোগিতা বৃদ্ধি, সেক্ষেত্রে 3 বছর আগে যখন প্রকল্প শুরু হয় আর আজকে 3 বছর পরে আমরা এসে কথা বলছি, আপনাদের মনোভাবটা কি? এই প্রকল্পের আওতায় এই যে অনানুষ্ঠানিক বীজের আদান প্রদানকে আনুষ্ঠানিক করার একটা প্রক্রিয়া চলছে বা বিভিন্ন গবেষণা হয়েছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি এই যে আদান প্রদান, ভারতের কয়টা প্রদেশ এবং বাংলাদেশের মধ্যে যে বীজের ইনফর্মাল অনানুষ্ঠানিক আদান প্রদান, এটা কিন্তু একটা ন্যাচারাল ফেনোমেনা। আমরা তো 47-এর আগে যে এগ্রিকালচারটা হইতো, 2 বাংলা মিলে 1 বাংলা ছিল। তারপরে 47-এর পরে মুক্তিযুদ্ধ পর্যন্ত ধান বীজ গবেষণা এবং অর্গানাইজড এক্সটেনশন, ফার্মার্স ট্রেনিং, প্রাইভেট সেক্টর, এগুলোর অস্তিত্ব আসলে ছিল না। আমাদের ফর্মাল ট্রেডিংয়ের সুযোগ ছিল না। 2 দেশেরই যে সিড অ্যাক্টটা যথেষ্ট কঠিন ছিল ফর্মাল ট্রেডিংয়ের, কিন্তু ইনফর্মাল ট্রেডিং চলতেছিল। রিস্তি আসার পর যেটা ঘটলো, যে যারা ব্যবসায়ী, যারা গবেষক, যারা সরকারের এই কৃষি বীজের সাথে জড়িত, তাদের জন্য মানে চমৎকার একটা গবেষণা, নলেজ শেয়ারিং মতো করে গবেষণাপত্র হাজির করলো। আচ্ছা, আলটিমেটলি মানে একটা সমন্বিত একটা গবেষণা হয়েছে। গবেষণা, এটা খুবই ভ্যালুয়েবল গবেষণা, আমরা প্রাইভেট সেক্টর বা যারা জড়িত তারা মনে করি, এবং সবারই মনে এটা যে 2 দেশের বীজ আইনি বলে যে ফর্মাল এক্সপোর্ট ইম্পোর্টটা জটিলতাটা কাটাতে হবে। এবং যেটা ডিজি মহোদয় বললেন, অলরেডি এটা এই রিস্তি প্রজেক্টের ভূমিকা আছে এটা কাটাতে। দর্শক, আলোচনার এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিব, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও আমাদের আলোচনায় ফিরে এলাম। আমি একটু প্রফেসর ডক্টর এ কে এনামুল হক, আপনার কাছে বুঝতে চাচ্ছি যে যখন আমরা এই বীজের আদান প্রদান করছি, আমার উদ্ভাবিত বীজ ভারতে যাবে, ভারতের উদ্ভাবিত বীজ এখানে আসবে, সেখানে কিন্তু এখন আন্তর্জাতিক বাণিজ্যের একটা বড় বিষয় হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। এই যে সত্যটা, এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের দিক থেকে কি এই সহযোগিতার ক্ষেত্রে কোনো সমস্যা হবে, একটু যদি বলতেন। আমি তো মনে করি একটা সুযোগ তৈরি হবে, কারণ এই মুহূর্তে যে আদান প্রদানটা হচ্ছে তাতে আমাদের গবেষণার লব্ধ বীজ চলে যাচ্ছে ভারতেও যাচ্ছে, আবার তাদেরটা আমাদের এখানে আসছে। মেধাসত্বটা নাই এখন, কিন্তু তখন যেটা হবে, আমি যদি ব্রিডার সিটটা ওখানে কোনো একটা অর্গানাইজেশনকে দেই, তখন কিন্তু আমি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট হিসেবে আমার সত্যটা আমি নিয়ে আসতে পারবো। সুতরাং এটা একটা আমাদের জন্য সুযোগ, এবং এটা 2 দেশের অর্থনীতিতে একটা উপকার আনবে। আমি অর্থনৈতিক উপকার জি, আমরা যেমন 2013 সালে ভারতীয় সচিব, কৃষি সচিবকে আমরা ডেকেছিলাম, আমরা একটা মিটিং করলাম 2 সচিব 2 সেক্টর মিলে, এবং উই এগ্রিড। এবং পরবর্তীতে গত বছর নেপাল আমাদের সাথে এই এগ্রিমেন্টে অ্যাড করলো যে আমরা এই সিস্টেমে আসতে চাই। সেখানে আমরা যে ইনফরমেশন শেয়ারিং, নলেজ শেয়ারিংটা শুরু করলাম, যে ভারতীয় ডাটাগুলো আমরা ব্যবহার করব ফর ভ্যারাইটি রিলিজে, এবং ভারতীয়রা আমাদের ডাটা নেবে। এবং অলরেডি আমাদের কিছু ভ্যারাইটি ভারতে তারা শুরু করেছে, অ্যাডাপ্টিভ ট্রায়াল আমরাও করেছি। কিন্তু মূল সমস্যাটা যেটা হবে, যে যেটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটই বলেন, বা কেন এক্সপানশন হচ্ছে না, সম্ভাবনা হবে না এই কারণে, যেহেতু আমি প্রথমেই বলেছি এই ভ্যারাইটিগুলো আমাদের এইচওআইভি, উচ্চ ফলনশীল,
সে আমি যে একটা প্রাইভেট কোম্পানি ভ্যারাইটিটা আমার এখানে রিলিজ করলো, মার্কেটিং শুরু করলো, কিন্তু যখনই আপনি বাজারে যাবে কৃষক করবে কি 1 কেজি বীজ কিনে চাষ করে সে কিন্তু পরের বছর সে 40 কেজি বীজ মার্কেটে নিয়ে যেতে পারে, তখন কিন্তু কোম্পানির থাকবে না। যেই কারণে কিন্তু প্রাইভেট সেক্টর এই ব্যবসাতে এগিয়ে আসছে না, না হলে কিন্তু এটা আরো 5 বছর আগে আগানো সম্ভব এবং ছিল। সেই ক্ষেত্রে আসলে একটা এমওইউ হচ্ছে বলে আমরা জানি যে MOU ভারতীয় হয়েছে সিড আমরা। অ্যাসোসিয়েশন এবং না, বাংলাদেশের যে এটা সিড কিন্তু ওই অ্যাসোসিয়েশন সেটা কি অ্যাসোসিয়েশন হবে সেটা ঠিক আছে, কিন্তু এই ব্যবসাতে কিন্তু প্রাইভেট সেক্টরের যদি প্রফিট না থাকে তা আমি কেন ব্যবসা করব? যদি হাইব্রিডে যান, আমরা ভারতীয় হাইব্রিড করতেছি সেক্ষেত্রে বা উনি চাইনিজ বলছিলেন যে হাইব্রিড করছি, মেধাস্বত্বটা রক্ষা না, না হবে। মেধাস্বত্বটা আপনি রক্ষা কিভাবে এখানে করবেন? দুটো ইস্যু আছে, একটা হচ্ছে এইচওয়াইভি আর একটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিড বলো, সো দুইটার মধ্যে তফাৎ আছে। তফাৎটা বুঝতে পারলে কি? এইচওয়াইভি তে যেটা হয়, যেটা একটা ফুল ভ্যারাইটি, Full এই ভ্যারাইটিটা আরেকজন কৃষক প্রডিউস প্রডিউস করতে করতে পারে। পারবে। আর তফাৎ হচ্ছে যে এটা হয়তো 3 বছর পরে সে আর ওই কোয়ালিটি পাবে না, সুতরাং আবার আসবে। আচ্ছা। সো আমার একবার রিলিজ করার পরে এটা প্রায় 3-4 বছর পর্যন্ত মাঠ থেকে আমার আসবে না, সুতরাং সিড ব্যবসায়ী যারা তারা এই একটা বিপদে পড়বে। আর হাইব্রিড হলে ওটার জন্য আমাকে আসতে হবে। সো দ্যার ইজ প্রত্যেক বছর আপনাকে বীজ কিনতে হবে। আচ্ছা। যেই কারণেই কিন্তু আমাদের এই যে এইচওয়াইভি তে ভারতীয় বীজ আমাদের এখানে ফর্মালি এত বছর ধরে আসছে না, বাট আমরা এখন মনে করতেছি, সরকার মনে করছে যে যেহেতু আমার প্রায় একটি মেজর পোর্শন অফ ল্যান্ডে এই চাষটি হচ্ছে, সেখানে যদি আমি ফর্মালি এই বীজটা দিতে পারতাম তাহলে কিন্তু ফলন অনেক বেশি হতো। ফলন বাড়তো। কারণ কৃষক যে বীজটা ব্যবহার করছে তার গুণগত মান সম্পর্কে তার ধারণা নেই। সো আমরাই চাচ্ছি, এখন সরকারও চাচ্ছেন যে এটা আচ্ছা। ফর্মালি এটা রিকগনাইজ করে এই সিটটা আনার জন্য। আরেকটা বিষয় আমার কাছে just যদি ইন্টারাপ্ট করি এখানে, সেটা হচ্ছে যে অনেকগুলো বীজ যেগুলো বাংলাদেশ রিসার্চ রিলিজ করে অথবা ইন্ডিয়ান থেকে রিসিভ করে, এগুলোর কিন্তু আসলে আরেকটা রিসার্চ ইরিতে হয়ে গেছে। ইরিতে হয়েছে। সুতরাং এখন যেটা হচ্ছে, কোঅপারেশন না থাকাতে এক্স্যাক্টলি সেম ভ্যারাইটি দুই দেশ রিলিজ করছে দুই নামে। দুই নামে, তখন একটা কনফিউশন তৈরি হচ্ছে। আমি এই প্রসঙ্গে একটু ডক্টর মাহফুজ কবির আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে বলছেন যে সব সহযোগিতাটা চাচ্ছেন এবং সম্ভাবনায় যেতে চাচ্ছেন, কিছু সমস্যা আছে, একটু যদি বলেন যে এই ধান বীজের সহযোগিতার ক্ষেত্রে বিশেষ করে রিস্তে প্রজেক্টের আপনাদের যে ফাইন্ডিংস সেটার আলোকে যে কি পদক্ষেপ আসলে নেওয়া উচিত? প্রথমত আমাদের ট্রেডটাকে ফর্মালাইজ করতে হবে। মানে ইনফর্মাল ট্রেড কিন্তু একটা হিউজ অ্যামাউন্টে হচ্ছে, বিশেষ করে বর্ডার বেল্টে। তো সুতরাং এখানে যদি একটা ইনিশিয়েটিভ নেওয়া যায়, যেটা আসলে দুই দেশের সরকার কিন্তু এটা করতে পারে, তবে এই শুধুমাত্র ট্রেড ফর্মালাইজেশনটাই কিন্তু বড় বিষয় না। তার কারণে এখানে অনেক বিষয় আছে, যেমন ব্রিডার সিড বা একেবারে যে প্যারেন্ট সিড বা একবার জার্ম প্লাজম পর্যন্ত যে যাওয়ার বিষয়টা, সেটা কিন্তু একটা বড় সময়ের জন্য সহযোগিতার একটা বিষয়। তো শুরুতে যদি এই ফর্মালাইজেশনটা করা যায়, তাহলে কিন্তু অ্যাটলিস্ট মানে কৃষক পর্যায়ে একটা ভালো বীজ আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো সেটাই আমাদের শুরুতেই দরকার। আর একটা জিনিস আছে, যেমন সার্ক সিড ব্যাংক, সেখানে কিন্তু একটা সুযোগ আছে যে একটা সার্কের আওতায় যে সিড হ্যাঁ, ব্যাংক, এখানে কিন্তু একটা বাইলেটারাল কোঅপারেশনের সুযোগ আছে সার্কের মধ্যে থেকে। তো সেই ক্ষেত্রে আবার একেবারে কৃষক পর্যায়ে একটা ভালো বীজ এবং খাদ্য নিরাপত্তার জায়গা থেকে কিন্তু এই কাজ করা যায়। আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যেটা ডক্টর ইনামুল হক অলরেডি বললেন যে দুটি নামে একই বীজ এটা রিলিজ হচ্ছে। তো এই জায়গাতে একটা কাজ করা যায় যে দুই দেশের গবেষক এসে যদি একটা জয়েন্ট ভ্যারাইটি ডেভেলপমেন্ট যদি হয় এবং সেটাকে যদি একই সঙ্গে দুজনেরই রিলিজ করা একটা যায়, তাহলে কিন্তু এটা একটা বড় একটা জায়গা যেটা কোঅপারেশন একটা স্ট্রেনথেন হবে। তো এই জায়গাগুলোতে কিন্তু এটা একটা সহযোগিতার বড় সুযোগ রয়েছে বলে আমার আচ্ছা, আমি এই প্রেক্ষিতে আসাদুল আমিন দাদন, আমরা শুনেছি যে বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন এবং ভারতীয় যে সিড অ্যাসোসিয়েশন একটা এমওইউ হতে যাচ্ছে। তো এই এমওইউ এর চেহারাটা কেমন হবে আর এটা কৃষকদের জন্য কি উপকারে আসবে বলে আপনার মনে হয়? আসলে যে প্রোডাক্ট, যে সিড আমাদের দেশ থেকে ইন্ডিয়া যাওয়ার সম্ভাবনা আছে, সরকার এগ্রি করেছে বা অ্যাবাউট টু এগ্রি, ইন্ডিয়ার যে বীজ আমাদের দেশে আসার সম্ভাবনা আছে, এই সমস্ত এরিয়াতে দুই অ্যাসোসিয়েশন একযোগে কাজ করতে পারে। পার্টিকুলারলি যদি বলি এইচওয়াইভি রাইস সিড ট্রেড, এটাকে স্পিড করা, দ্রুত এটাকে ট্রেডটা চালু করা, সেই ক্ষেত্রে যে ব্যারিয়ারগুলো আছে এগুলো আমরা জয়েন্ট টাস্ক ফোর্স করে দুইটা অ্যাসোসিয়েশনের দুই দেশের সরকারের কাছে যেতে পারি। এখানে আপনাদের যারা উৎপাদক আছেন তাদের তো সুবিধা হয়তো হবে এমওইউটা করার ফলে, কৃষকের কি সুবিধা? কৃষকের সুবিধা এই যে এই কথাগুলো আসছে, যে এক কৃষক জানে এটা স্বর্ণা বীজ, কিন্তু একজন অ্যাগ্রোনমিস্টের কাছে 10 বছর আগের সার্টিফাইড সিড এটা স্বর্ণার কোনো রেজাল্ট দিবে না, কিন্তু কৃষক কিন্তু স্বর্ণা মনে করে এটা চাষ করতেছে। এখন এই ট্রেডটা যদি শুরু হয়, তাইলে স্বর্ণার আপডেটেড ভার্সনটা সে পাওয়ার গ্যারান্টি হয়। মানে সে যেটা ভুল স্বর্ণা মানে সে চাষ ভুল কোনো করতেছে, তথ্যের ভিত্তিতে কোনো বীজ আর ব্যবহার করতে হবে না। না না, উনি স্বর্ণা করতেছে। এখানে যে এটা বিষয়টা হচ্ছে যে আপনি বর্ডার যেটা ট্রেড হচ্ছে সেটা আপনি জানেন না এটা আসলে কি বীজ, সার্টিফাইড নাম সিড কি? অর এটা ফাউন্ডেশন সিড Right. অথবা এটা টিএল সিড কিনা, আসলে তার কোয়ালিটি কি আপনি না জেনে কিনছেন।
আর যখনই ফর্মালি ট্রেড হবে, আনুষ্ঠানিক সব কারণ এখন তো ফর্মালিটিস আপনার যে গুলো বীজ পূরণ বিক্রি হচ্ছে কোনো হবে। লেভেল নাই, কিন্তু ভারতীয় বীজ বাংলাদেশে বিক্রি করতে কোনো লেভেল দেওয়া যাবে না। আর যখনই আপনি ইম্পোর্ট করবেন অথবা আপনি এখানে তার প্রোডাকশন করবেন, সো আপনি একটা লেভেল দিয়ে কোয়ালিটিটা সার্টিফিকেট দিয়ে এনশিওর কোয়ালিটি হবে। সুগার বিক্রি করবেন, এখানে কৃষকের লাভ হবে। তাহলে প্রফেসর এনামুল হক, এই কথাগুলোই যদি সত্য হয়ে যায় তাহলে তো আমাদের অর্থনীতিতে এটা একটা বিরাট একটা বিপ্লব আনতে পারে, বা একটা অন্তত এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। কারণ আমাদের কৃষি কিন্তু বেশ অনেক বছর ধরে আমরা ফলন ভালো, এবং সেক্ষেত্রে যদি আরো এই ধরনের ফর্মালাইজ হয়, আপনার কি মনে হয় যে অর্থনৈতিক উন্নয়নে এই যে সিডের সহযোগিতা কি ভূমিকা রাখতে আমাদের পারে? অর্থনীতিতে কৃষি খাতের ভূমিকা আমরা সবাই জানি। এখন আমি জানি যেটা আনোয়ার ফারুক বললেন, সেটা হচ্ছে যে আমাদের আমন ভ্যারাইটিতে যে ভ্যারাইটিটা, ইন্ডিয়ান ভ্যারাইটিগুলো কোয়াইট গুড, এবং আমাদের কৃষকরা সেটা জানে। এখন আমি যদি ভালো বীজটা আনতে পারি তাহলে কি হবে, আমার কৃষি খাতের উৎপাদনশীলতা বাড়বে। বিশেষ করে জলবায়ুর প্রবলেমের জন্য খরা এলাকায় নতুন বীজ দরকার। ইকুয়ালি আপনি যদি যান আমাদের যেখানে লবণাক্ত এলাকায় ভালো বীজ দরকার। এই সবগুলো জিনিস কিন্তু সারা পৃথিবীতে রিসার্চ হচ্ছে। আমাদের সাথে কিছু বোধহয় আমাদের সাফল্য এসেছে, সাফল্য, আমরা এবং আমাদের লবণাক্ত সাথে এলাকায়, ঘনিষ্ঠ এলাকা যেগুলো যদি চিন্তা করেন, সেই সমস্ত জায়গায়ও রিসার্চাররা কাজ করছে। সো শুধুমাত্র সিড রিসার্চে না, এটাতে কোঅপারেশনটা বাড়বে এবং আলটিমেটলি ইকোনমি লাভবান হবে। এবং সেক্ষেত্রে জি প্লিজ। টাকা সেভিংসে বেশি ইম্পর্টেন্ট হলো সময়টা। কারণ কি, একটি নতুন ভ্যারাইটি ইন্ডিয়া হোক আর বাংলাদেশ হোক, ভ্যারাইটি ডেভেলপমেন্ট কিন্তু মিনিমাম হলো ধান বীজ ডেভেলপমেন্ট 10 ইয়ার্স লাগে, 10 বছর লাগবে। আজকে থেকে শুরু করলে 10 বছর পরে তার আপনি রেজাল্ট পাবেন। কিন্তু আমি যদি এই 9th ইয়ারের বা 10th ইয়ারের ইন্ডিয়ান ডাটা ব্যবহার করে 10th ইয়ারে বাংলাদেশে রিলিজ করি, তাহলে কিন্তু আমি 10 বছর এগিয়ে গেলাম। সো এটা হলো আমার জন্য বড় চ্যালেঞ্জ। আমরা মনে করি যেটা ক্লাইমেট চেঞ্জ বলেন বা আমার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য বলেন, আমি কেন 10টা বছর ওয়েট করব? এখন মডার্ন এই গ্লোবালাইজেশনের যুগে কিন্তু এই সময়টা আমি দিতে রাজি না। আমি অ্যাজ এ পলিসি পিপল মনে করি এই দেশের কৃষকের, আপনি যেটা বলেন কি উন্নতি হবে, যে আমি যদি গত বছর যে বীজটা ভারতে রিলিজ হয়েছে বা এরি ডেভেলপ করেছে, এটা যদি 1 বছর পরে বাংলাদেশের কৃষকরা দিতে পারে, তাহলে কৃষক আপডেটেড হবে। কারণ আপনি যদি 10 বছর ওয়েট করেন, তো 10 বছর পরে যখন এই ভ্যারাইটি আসবে, তখন কিন্তু ইন্টারন্যাশনাল আরো ভালো ভ্যারাইটি আসবে, আমি আরো পিছিয়ে পড়ে যাব। আমি তাই এবং মনে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে কৃষক পর্যায়ে আমরা আলাপ করে জেনেছি যে ওখানে প্রায় 15%-এর মতো বেশি কিন্তু ফলন হচ্ছে ইন্ডিয়ান ভ্যারাইটি থেকে, মানে লোকাল ভ্যারাইটির চাইতে। তো সুতরাং কৃষকদের জন্য একটা বড় লাভ, এবং আমাদের দেশের যে উৎপাদন, মোট উৎপাদন কিন্তু অনেকখানি বেড়ে যাবে বলে আমার কাছে মনে হয়। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে এসে গেছি। প্রফেসর এনামুল হক, একটু যদি সংক্ষেপে বলেন যে আর সাপোর্টিং কি পলিসি দরকার আছে এই এমওইউ বা এগুলো ছাড়া? শুধুমাত্র যে আমাদের সাপোর্ট সিড ইয়েগুলো হবে না, এটাকে ব্রিডার সিড থেকে শুরু করে ফাউন্ডেশন সিডে যেতে হবে এবং সার্টিফাইড সিড যাবে। সেখানে বাংলাদেশের এক্সটেনশন ওয়ার্কারের সাথে ওদের এক্সটেনশন ওয়ার্কার একটা কোঅপারেশন লাগবে। একটু সমস্যা আছে এনামুল সাহেব এখানে। আসলে যদি যখনই আমরা জামপ্লাজর অ্যাক্সেস বলবেন, তখন কিন্তু কাজটা আরো ডিলে হবে। কারণ জামপ্লাজর না, আমি বলছি ব্রিডার সিড। আমরা আলোচনা করছি কিন্তু ট্রেডটা কিন্তু সহজ। ব্রিডার সিড এক্সচেঞ্জ কিন্তু এখন আমরা পারবেন না, ভারতীয় সায়েন্টিস্ট আপনি দিতে যাবে না। যতক্ষণ পর্যন্ত তুমি আমার রেডি সিডটা ট্রেড করো, তাহলে সুবিধা হবে। সো আমরা সেজন্য এখন কিন্তু আলোচনাটা আসছে ট্রেড নিয়ে। আমরা এখন শুরু করতে চাচ্ছি ট্রেড নিয়ে। সো আমি ওয়ান্স আমরা ট্রেডটা শুরু করলে হয়তো 5 বছর পরে আমি বিডার সিটে যেতে পারবো। ওটা একটা প্রক্রিয়ার মধ্যে, কারণ এটা প্রথমে আমাকে দিতে যাবে না বিডার সিটটা, না, ওই ফাউন্ডেশন সিটে যাবে, তারপর আলটিমেটলি ওদের, এবং এই কোঅপারেশনগুলো আস্তে আস্তে লাগবে, না হলে কিন্তু আগাবে না। কিন্তু আমি মনে করি এখানে যে মূল কাজটি এখন সহযোগিতা একটি কাজ দরকার, এটা হলো যে প্রাইভেট সেক্টরে